তাহলে হরিনাম করলে পাপ ক্ষয় হবে তো নাকি? পাপ ক্ষয় হবে? আমার কীর্তনটা শুনতে গেলে একটু মুক্ত মন নিতে হয়, কারণ যদি আপনি এখানকার সংস্কার ধরেন তাহলে আমার কীর্তনের মানে বোঝা যাবে না। পায়ে ধরে বলবো হ্যাঁ মায়েরা আস্তে, হরিনাম করলে মাগো পাপ ক্ষয় হয় না, এটা আমাদের বললাম না আমাদের মতো জালিমালেদের কথা। আচ্ছা বলুন না মা, সকালবেলা উঠে আপনি মুখ ধুতে যাবেন, ধরুন দেখা গেল আপনার বাড়িতে টিউবওয়েল নেই, তাহলে ধরুন টিউবওয়েলে মুখ ধুতে যাবেন, বা ধরুন একটু দূরে গিয়ে একটা ঘাটে মুখ ধুতে যাবেন। বাড়ির উঠান থেকে শুরু করে আর আপনি ঘাট পর্যন্ত যাবেন বা কোন একটা টিউবওয়েল পর্যন্ত, কত লোকের ঘাড়ে পা পড়ছে বলুন তো, কি তাই না? ভালো করে ভেবে দেখবেন কত জীবের উপরে আপনার পা পড়ছে। তাহলে অজ্ঞানে যেটা মারা হচ্ছে ওটা পাপ নয়? আপনি রান্না করবেন, আসতে আপনি রান্না করবেন, সেখানে তো কচকচ করে আপনি তো শাকসবজিগুলো কাটছেন, ওর মধ্যে প্রাণ নেই। যে মাছটা মারছেন, মাছে যদি প্রাণ থাকে, ভাববেন কথাটা, মাছে যদি প্রাণ থাকে, কি একটা গরু ছাগল হাঁস মুরগির ভিতরে যদি প্রাণ থাকে, তাহলে যে শাকসবজিগুলো কচকচ করে কেটে নিচ্ছি ওর মধ্যে প্রাণ নেই? প্রশ্ন বোঝার আছে? তাহলে রাস্তা দিয়ে সেই যে প্রতিদিন জ্ঞানে অজ্ঞানে একটা কথা, এই জন্য একটা কথা বলি, আপনারা ভেবে দেখবেন, আমাদের শাস্ত্রে একটা জায়গায় লেখা আছে জীব হত্যা মহাপাপ। আমার একটা প্রশ্নের উত্তর দেবেন, কথাটা সত্য কিনা, সত্য না মিথ্যা আমরা কোনোদিন যাচাই করেছি কি? জীব হত্যা মহাপাপ মানে কি? যদি কেউ মাছ মারে সেটা পাপ, যদি কেউ মাংস খায়, যদি মুরগি মারে পাপ, যদি গরু ছাগল হাঁস মুরগি মারে সেটা পাপ, এটাকে মহাপাপ বলা হয়। তাহলে ভালো করে ভেবে দেখুন, তাদেরও যেমন প্রাণ আছে, আমরা যে সবজি টবজি খাচ্ছি সবটার ভিতরে প্রাণ আছে তো নাকি? প্রশ্ন আস্তে, কথাটার মধ্যে দারুণ একটা অর্থ লুকিয়ে আছে। একটা কথা জানবেন, লাইফ বিগেটস লাইফ, যেমন মানি বিগেটস মানি, টাকা টাকা বৃদ্ধি করে, টাকা টাকা বৃদ্ধি করে না, মানি বিগেটস মানি। আপনি 10 লাখ টাকা নিয়ে ব্যাংকে রাখবেন, প্রত্যেক মাসে মাসে বাচ্চা পারবে না? তাহলে মানি বিগেটস মানি, টাকা টাকার জন্ম দেয়। ঠিক তেমন লাইফ বিগেটস লাইফ, প্রাণ প্রাণের বাঁচিয়ে রাখে, প্রাণ প্রাণকে জন্ম দেয়। আমার বাবা মায়ের প্রাণ ছিল বলে তাই তো আমি জন্মেছি নাকি? বাবা মায়ের প্রাণ আছে বলে তাই তো আমি জন্মেছি, প্রাণ থেকেই তো প্রাণের জন্ম হয়। তাহলে ভালো করে ভেবে দেখুন, আমরা যে খাবার খাচ্ছি সেই প্রাণ ও প্রাণকে বাঁচিয়ে রাখে। এক কথায় এই যে কথাটা, আমি জানি না আপনারা কিভাবে যাচাই করেন, বুঝি না, এইটুকু মনে রাখবেন, যদি কেউ বলে জীব হত্যা মহাপাপ, আমি মনে করব এটা একেবারে মিথ্যা কথা। জীব হত্যা মহাপাপ নয়, আপনি বেঁচে থাকতে যেটা প্রয়োজন সেটা আপনাকে খেতে হবে। খাদ্য খাদকের সম্পর্ক, যেটা প্রয়োজন নেই সেটা যখন তুমি মারছো সেটাকে পাপ বলা। কি বাবা, আমার আদৌ প্রয়োজন নেই, সেই যে প্রয়োজন নেই, সুতরাং অকারণে মেরে কোনো লাভ আছে কি? তাহলে সেই জায়গায় ভালো করে ভেবে দেখুন, জ্ঞানে অজ্ঞানে এ কথাটা আদৌ ধর্তব্যের নয়, এটা আমরা কোনোদিন বোঝার চেষ্টা করিনি। ওই জীবত্তা মহাপাপ আসলে কি বলার দরকার বলতে হয়? কিছু কিছু কথা আছে জানেন, আমরা শাস্ত্রে বলার দরকার বলি। এই যেমন একটু আগে আমি বলে গেলাম ভগবান দর্শন হবে, একজনা কেউ বলুক, আমি না হয় অভক্ত। এখন মঠ মন্দিরে চৈতন্যের তো অভাব নেই, মঠ মন্দিরে বাবাজি বৈষ্ণবদের তো অভাব নেই। নিমাই চাঁদের পরে চৈতন্যের হার বেড়ে গেছে, মালা তিলকের হার বেড়ে গেছে, প্রচুর হারে ভক্ত, আমি অভক্ত। আস্তে বলে দেবো, সব না বলে কেন যাচ্ছি না, বসুন, নিশ্চয়ই বসবো, বলো একদম। আপনি নিরামিষ খান নাকি আমিষ খান? না না, আমি আস্তে, আমার এইবার একটা প্রশ্ন, আমার আগে আপনি প্রশ্ন করেছেন, আমার প্রশ্নের উত্তর দিন। যেটা বলবো আপনি বলবেন, আপনার প্রশ্ন আমি উত্তর দেবো। না দিয়ে এখানে বেরোবো না, জুতো রেডি করুন, মালা তৈরি করুন, আমার গলায় ঝুলিয়ে দেবেন। না উত্তর দিয়ে আমি এখানে আসিনি, কলা পাতা লেখাপড়া শিখে আসিনি, কথাটা ভাববেন। আপনি কি খান আগে বলুন, নিরামিষ খান না আমিষ খান? নিরামিষ খান, আমিষ খান না তো? আস্তে, কোনটা আমিষ আর কোনটা নিরামিষ? আমি প্রশ্ন করেছি, আপনি আমি নিরামিষ, তর্ক যখন শুরু করেছেন আপনি বলুন। নিরামিষ বলে পৃথিবীতে কোনো খাবার নেই, আমিষ বলে কোনো খাবার নেই। না ঠিক আছে, বসুন, আমি বলবো, বলে যাব। আমি বলছি তো, যদি না বলতে পারি রেডি করবেন, আপনার জুতোটা রেডি করবেন, গলায় দিয়ে নেব। আস্তে, না বলেই যাচ্ছি না, সব
আমি বুঝতে পেরেছি আপনি কোন লাইনের মানুষ। বেশ, প্রশ্ন বল। দেখুন, আন কথায় কান দেবেন না, আন কথায় কান দেবেন না। কান দিলে মানও যাবে, প্রাণও যাবে। আস্তে, এইবার তাহলে ওনার কথায় আমি অবশ্যই যুক্তি দেবো। এই কথার পরিপ্রেক্ষিতে বেরিয়েছে যেটা, দেখুন আমি বলতে চেয়েছিলাম যে জীব হত্যা মহাপাপ। উনি জানি সেই মার্গের মানুষ, উনি যেখানে যান সেই কথাগুলো শোনেন, যে এখানে কথাগুলো হলো কি, কেউ যদি মাছ মারে তাহলে সে পাপ করেছে, মহাপাপী। যে মাংস খায় সে পাপী। এই সবগুলো আমরা ব্যাখ্যা শুনেছি। আজকের একটা কথা আমি এখানে প্রথমেই বলে রাখি, আমিষ নিরামিষ বলে পৃথিবীতে কোনো খাবার হয় না। প্রধানত নিরামিষও নয়, আমিষও নয়। অ্যাকচুয়ালি খাবারটাকে তিনটে ভাগে, উনি সেটা বলেও দিয়েছেন, সাত্ত্বিক, তামসিক আর রাজসিক। যে খাবার খাওয়ার পর তোমার হিউম্যান বডিটা সুস্থ থাকে। আপনারা এখানে যদি কোনো বায়োলজির সাবজেক্ট মানে স্টুডেন্ট থাকেন, জিওলজি বায়োলজির যদি স্টুডেন্ট থাকেন, বিশেষ করে আপনি বায়োলজির যদি স্টুডেন্ট হন, আমি 100% শিওর হয়ে বলতে পারবো, মানুষের দুটো খাবার কিন্তু প্রধান খাবার। ভাববেন আমার কথাটা। জিওলজিতে বলছে মানুষের প্রধান খাবার হলো দুটো, একটা হলো ভেজিটেবল, একটা হলো ফ্রুট, সবজি আর ফলমূল। এই দুটো খাবার কিন্তু আমাদের স্টমাক, আমাদের লিভার বা আমাদের পাকস্থলী নেওয়ার মতো ক্যাপাসিটি আছে। মাছ মাংস এগুলো আমাদের কিন্তু মানুষের খাবার নয়। কি ভালো করে ভাববেন, যদি খাওয়া হয় তাহলে আমাদের লিভারের উপরে এফেক্ট পড়ে, আমাদের পাকস্থলীর উপরে এফেক্ট পড়ে। ভালো করে ভেবে দেখবেন, আপনি যদি মাংস খান, মাংসটা বিজ্ঞানসম্মত একেবারে ব্যাখ্যা আছে যে বিজ্ঞানসম্মত বলছে এক টুকরো মাংস 72 ঘন্টা আমাদের পাকস্থলীতে থেকে যায়, ও হজম হয় না। কেন মাংস খাওয়া নিষেধ? ভালো করে ভেবে দেখুন। আপনি এই মাছ খাচ্ছেন, একটা মাছ হজম হতে গেলে কমপক্ষে 8 ঘন্টা সময় নেয় পৃথিবীতে, জানেন? আপনি যে ডিমটা খাচ্ছেন, একটা ডিম খেলে আমি 100% শিওর হয়ে, এবং শুধু তাই নয়, পড়াশোনার মাধ্যম দিয়ে আমি এখানে জেনে কথাগুলো বলছি, একটা ডিম যদি খান কমপক্ষে 10 ঘন্টা আমাদের পাকস্থলীতে থাকে। ভাববেন, মাংস যদি খাওয়া হয় 72 ঘন্টা অপেক্ষা করে হজম হয়। অ্যাকচুয়ালি মাছ মাংস ডিম এগুলো আমাদের পাকস্থলীতে অনেক অপেক্ষা করে। এইবার বলুন, সব থেকে তাড়াতাড়ি হজম হয় জল। 1 মিনিটে কিন্তু জলটা আমাদের তাড়াতাড়ি বেরিয়ে যায়। আপনি জল খাবেন, জলটা এমন একটা খাবার যেটা সব থেকে কুইক সার্ভিস দেয়, এর থেকে আর কিছু নেই। মানে এত তাড়াতাড়ি হজম হয়, এত তাড়াতাড়ি আমাদের দেহের যে সেন্টারে চলে যায়, যার যেখানে যাওয়ার দরকার সেখানে চলে যায়, সব থেকে হলো জল। এইবার ভাবুন, এই যে মাংসটা আমরা যখনই খাই, মাংসটা খেলে কি হয়, হয়তো আমরা প্রোটিন পাই, কিন্তু আমাদের দেহের উপরেই এফেক্ট পড়ে। কীরকম এফেক্ট পড়ে? 72 ঘন্টা হজম হয় না। এইবার বলুন, একটা খাবার খাওয়ার পরে আমরা কমপক্ষে 3-4 ঘন্টা পরে আবার খাই, কি বাবা, তাই না? আমরা খাবার খাচ্ছি, এই খাবারটা ওই খাবারের উপরে গিয়ে পড়লো, এটা হজম হলো না, অথচ সেই খাবার সেটা দেখা গেল আবার তার উপরে আমরা চাপিয়ে দিই। এইভাবে পচতে থাকে, ভিতরে আমাদের ওখানে পচন ক্রিয়া হয়, হতে হতে আস্তে আস্তে আমাদের ওই জায়গাটা অ্যাসিডিটি হয়ে যায়, অম্ল হয়ে যায়, গ্যাস হয়ে যায়, আর সেই সঙ্গে ভালো করে ভেবে দেখবেন কিছুদিন পরে আস্তে আস্তে আলসা হয়ে যায়। আমাদের এই নাড়িতে অনেক ধরনের ঘা সৃষ্টি হয়। অ্যাকচুয়ালি এই খাবারগুলো আমাদের সহজ খাবার নয়, এইগুলোকে তথাকথিত আজকের দিনে আমরা আমিষ বলে আখ্যা দিয়েছি। আর নিরামিষ খাবার কোনটা? যে খাবারটা 3 ঘন্টার মধ্যে, এই জন্য ডাক্তাররা বলে না 3 ঘন্টা 4 ঘন্টার মধ্যে আপনি খাবেন। আপনি দুপুরে যখন খাচ্ছেন, 12টার সময় ভাত খাচ্ছেন বা 1টার সময় ভাত খাচ্ছেন, আপনি গুনে গুনে ধরুন 1টার সময় আপনি খেলেন, 2টো 3টে 4টে 5টার মধ্যে আপনার হালকা খাবার প্রয়োজন আছে। বিকেলে ওই জন্য হালকা খাবার খেতে পারে না, ভালো করে ভেবে দেখবেন। আবার বলছি, চেষ্টা করো রাত 8টার মধ্যে, মানে ভালো করে ভাববেন, দুপুর 12টায় যদি খাওয়া হয়, 4টের সময় হালকা টিফিন, রাত 8টার মধ্যে খাবারগুলো আমাদের খেয়ে নিতে হবে। এইবার খাবার খেয়ে যখন আমরা ঘুমিয়ে পড়ি, তখন কিন্তু খাবারটা আমাদের যখন বেঁচে থাকি, ভালো করে বেঁচে থাকা মানে জেগে থাকা, কি ঘুমানো মানে মরে যাও, কি এই যে 4 ঘন্টা অন্তর অন্তর আমরা খাবার খাবো, এই সবজি এই ফ্রুট, এটা হলো 3 ঘন্টার পরে আবার কিন্তু সে আমাদের লিভারটা, মানে আমাদের বিশেষ করে পাকস্থলীটা ফাঁকা হয়ে যায়। আর ফাঁকা হয়ে গেলে ওই খাবারটা খেলে আমরা সুস্থ থাকি। অ্যাকচুয়ালি সাত্ত্বিক খাবার সেটাকে বলা হয় যে খাবার খেলে আমাদের হিউম্যান বডিটা সুস্থ থাকে। তামসিক খাবার সেই খাবারটা বলা হয় যে খাবার খেলে আমাদের দেহে অম্ল অ্যাসিড তৈরি হয়ে যায়। এই যে পান্তা, অতিরিক্ত টক জাতীয় খাবার,
অতিরিক্ত টক জাতীয়, অতিরিক্ত পাত পাত এই যে টক পান্তা, এগুলো খেলে কি হয়, আমাদের আস্তে আস্তে দেহে অম্ল জাতীয় খাবার আমাদের শরীরের ক্ষতি করে। এগুলো তামসিক খাবার হিসাবে আখ্যা দেওয়া হয়েছে। এবং রাজসিক খাবার কোনটা ভালো করে ভেবে দেখবেন। আমরা এই যে মাছ মাংসগুলো খাচ্ছি, ক্ষণিকে আমাদের হয়তো একটা প্রোটিন তৈরি করে দেয়, কিন্তু আমাদের দেহের সেটা বেশিক্ষণ ভেবে দেখবেন, বারবার যখন আমরা ওই খাবার খাবো সেটা কিন্তু আমাদের লিভারের ক্ষতি। এই জন্য এই খাবারগুলো রাজসিক হোক তামসিক খাবার, এই খাবারগুলো আমাদের খাবার নয়, খাওয়া উচিত নয়। এই জন্য সাত্ত্বিক খাবার খাওয়া হয়। এইবার বলি, সাত্ত্বিক খাবার মানে এই নয়, আস্তে একটা কথা মনে রাখবেন, সাত্ত্বিক খাবার খেলে যে আপনি পুণ্য করছেন, সাত্ত্বিক খাবার খেলে যে আপনি ভগবান পাবেন, এটা মূর্খদের কথা। প্রশ্ন, কেউ যদি বলে আমি নিরামিষ খাচ্ছি আমি ভগবান দর্শন হবে, যারা মাংস খাচ্ছে ভগবান দর্শন হবে না, এটা মূর্খের কথা। কারণ একটা কথা জানবেন, খাবারের সঙ্গে ভগবানের কোনো সম্পর্ক নেই। একদম ঠিক। খাবারের সঙ্গে তোমার দেহের সম্পর্ক, একদম। দেহের ক্ষয়ক্ষতি হতে পারে। কোথায় গেল বাবাজি? আসবে? ও বলে চলে গেল। আচ্ছা, বলে গেছে, ভালো হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। যাক, আমি অনুরোধ করবো, দেখুন আমার কথার মধ্যে তর্ক নয় বাবা, আমি সিদ্ধান্তে আসতে চাই। কি বাবা, না, এটা জিজ্ঞাসা এগুলো আমাদের করুন। মানব জীবনের প্রয়োজন আছে। ঠিক আছে। কিন্তু কেউ যদি বলে যে নিরামিষ না খেলে ভগবান মিলবে না, এটা 100% মিথ্যা। একদম ঠিক। সেই খাবার খাও, ওই খাবার যেটা তোমার দেহের পক্ষে উপকার। কি মায়ের, এটাই বলা। কিন্তু তাই বলেই না, তাহলে বলুন না, যারা তারাপীঠে আছে, আসতে যারা তারাপীঠে আছে মাংস খাচ্ছে না, মাংস খেয়ে তারা সাধনা করছে না, তাহলে ওরা কি সাধক নয় নাকি? তোমরা চৈতন্যকে নিরামিষ খাচ্ছে বলে তোমরা বড় বড় সাধক হয়ে গেছো। যাও না তারাপীঠে গিয়ে। ভক্ত আর এ কথা বলছেন। আমার নরেনের কথা ভাবুন, নরেন ছাগলের মুড়োটা নিয়ে রান্না করে খেয়েছে, তাই দেখে তো পাড়ার সকলে সব হিট হিট করেছে। রামকৃষ্ণ ঠাকুরের কাছে এসে বলছে, হ্যাঁ গো, এ তোমার কেমন ভক্ত, কেমন ছেলে, এই তোমার ছাত্র, এই তোমার শিষ্য, এই তোমার ছি 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 ছি। একটা সাধক হয়ে, হ্যাঁ সাধক হয়ে আজকের কিনা একটা খাসির মাথা সে টুকরো করে সেটা রান্না করে খেয়েছে, এ কেমন ভক্ত যে সাত্বিক খাবার খায় না? রামকৃষ্ণ ঠাকুর হাসতে হাসতে তখন বললেন, যেদিন নরেনের মতো মন তৈরি করতে পারবি, সেদিন শখ খেয়েও সাধন ভজন করা যায়। এখানেই প্রশ্ন। না বাবা, আমার নরেনের মতো মন তৈরি কর। খাবার কি খেলি সেটা বড় কথা নয় রে, আগে নরেনের মতো মন তৈরি। আর আজকের ভক্তমণ্ডলী বাবা মায়েরা, আমরা মন তৈরি করার জন্য ওইসব খাবার খাই, কিন্তু তথাকথিত আজকের দিনে আমরা ধর্মযাজকরা এমন ভাবে ব্যাখ্যা করি যেটা বেশিরভাগ মানুষ আর মেনে নিতে পারে। প্রশ্ন, বলুন, আপনি একটা সংসারী মানুষ এসে যদি রাতারাতির বেলায় মাছ মাংস না ছাড়লে ভগবান মিলবে না, আপনি ভয়ে পড়েন না বাবা, ভগবান দর্শনের দরকার আছে, কারণ একদম ঠিক। পৃথিবীতে এই তো কদিন পরে হরিবল হয়ে যাবে। ভয় ঢুকে কি? গেছে। আপনি ভয়ে ভয়ে নিরামিষ খাচ্ছেন, এটা প্রয়োজন নেই। আপনাকে জোর করে প্রেসার ক্রিয়েট করা হয়েছে না, এটা নয়। আপনাকে বলতে হবে না, আপনার দেহ আস্তে আস্তে ত্যাগ করে দেবে। দেবে না? বলুন না, একটা ইয়ং বয়সের একটা ইয়ং ছেলেকে যদি 2 বাটি মাংস দেওয়া যায়, সেটা দেবে, খেয়ে নেবে না? কিন্তু একটা বুড়ো মানুষকে 1 টুকরো মাংস দিন। এমনকি শেষ দিনে ভালো করে লক্ষ্য করে দেখবেন, আপনারা এখানে বারব্রত করেন, বারব্রতও করতে লাগে না, আমাদের বারব্রত করিয়ে নেয়। প্রকৃতি বলছে, আমি তোমাকে বারব্রত করিয়ে নেব। কিভাবে জানো? যেদিন তুমি বিছানায় শুয়ে থাকবে। কি মায়েরা, কি বাবা, যেদিন আমাদের শেষ সময় আসবে, দেখবেন হয়তো এমন একটা সময় আসবে 3 দিন 4 দিন আপনি আর কিছু ভিতরে দিতে পারবেন। সব বছর প্রকৃতি তোমাকে বারব্রত করিয়ে নিচ্ছে তো, ভেবে দেখবেন আমার কথা। যত বৃদ্ধ হবেন ভেবে দেখবেন, এখানকার এই যে খাবারগুলো আমরা তামসিক খাবার রাজসিক খাবার বলছি, এই খাবারগুলো আস্তে আস্তে আর বৃদ্ধ বয়সে আমাদের শরীরে টানবে না। একটা আলু ভাতে সবাই যখন মাছ মাংস নিয়ে হই হল্লা করছে, বাড়ির বুড়োটা বলছে, না দরকার নেই বাবা, আমায় এইটুকু দিয়ে দে, দেখ না ওখান থেকে কি একটু সবজি হয়েছে, একটু তুলে দিয়ে, আর খাবো না। দেখেছেন, তোমাকে বৈষ্ণব বানিয়ে ছাড়বে, জোর করে কিছু নয়। একটা কথা জানবেন ভক্তমণ্ডলী, অনেকে যদি মনে করেন, ক্ষমা করবেন আমার কথাটা ভাববেন, অনেকে যদি মনে করেন যে যারা নিরামিষ খায় তারাই ভক্ত আর যারা আমিষ খায় তারা অভক্ত, আমার একটা প্রশ্নের উত্তর দেবেন, পৃথিবীর মধ্যে সব থেকে বড় বৈষ্ণব কে গো? বলো না, কে? ঠিক তো, পৃথিবীর মধ্যে সব থেকে বড় বৈষ্ণবী মা দুর্গা, ঠিক তো? তাহলে ভালো করে ভেবে দেখুন, মা কালী বা দুর্গা বলা হয়, যিনি কালী তিনি দুর্গা, তাহলে মা কালীর কাছে পাঁঠা বলি দেওয়া হচ্ছে, তাই তো? মা দুর্গার কাছে আমরা পাঁঠা বলি দিচ্ছি, কথাটা খুব ভালো করে ভাববেন। বুঝার ব্যাপার আছে।
পাঁঠা বলিটা পরবর্তী আজকে ধরেছি যখন আমি এই বলি নিয়েই আজকে একটা কীর্তন গিয়ে যাবো, ফিনিশিংটা করে রেখে যাবো। বেশ, বেশ, বাহ। ভালো করে মন দিয়ে শুনবেন। তাহলে মা কালীর কাছে বা মা দুর্গার কাছে আমরা বলি দিচ্ছি, ভেবে দেখুন সেই বলির মাংসটা আমরা মায়ের উদ্দেশ্যে পুজো দিচ্ছি, ভেবে দেখবেন। তাহলে ওনাকে বলা হলো গৌরী বা উনি হলেন মা কালী। আর লক্ষ্মীর স্ত্রীকে নারায়ণের স্ত্রীকে কি বলা হয়? লক্ষ্মী বলা হয়, তাই তো? তাহলে ভালো করে ভেবে দেখবেন, যিনি লক্ষ্মী তিনি রাধারানী, তিনি বিষ্ণুপ্রিয়া, কি তাই তো? তিনি সীতা, মানে যুগে যুগে ভগবানের পাশে তার স্ত্রীও এসেছেন। এইবার কথাটা ভালো করে মূল্য দেবেন। আমরা যদি বৈষ্ণব হয়ে রাধা কৃষ্ণের পুজো করি, যারা শাক্ত ভক্ত মা কালীর পুজো করছে তারাও তো দেখুন মা দুর্গার কাছে গিয়ে প্রণাম করছে। প্রণাম মন্ত্রটা কি দেখুন তো? সে যদি মাংস দিয়ে পুজো দেয়, এই কথাটা প্রণাম করে কি বলে? ওং সর্বমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। কি বোঝাচ্ছে বাবা? কথাটা ভালো করে মাপবেন। ওং সর্বমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী গৌরী নারায়ণী। কি তাহলে নারায়ণীটা কে? নারায়ণের স্ত্রী তো নারায়ণী। এ বাবা, নারায়ণের স্ত্রী তো নারায়ণী। তাহলে নারায়ণের স্ত্রী যদি লক্ষ্মী হয়, তাহলে তিনি যিনি লক্ষ্মী তিনি দুর্গা। তাহলে যে মাংস নিয়ে দিয়ে মাকে ডাকছে সেও ভক্ত, এও ভক্ত। একদম ঠিক। রাস্তা আলাদা হতে পারে কিন্তু এক ব্রহ্ম দ্বিতীয়। আমি আসবো দুধবেশালী গ্রামে, এখান থেকে আমি ওই ঝিনকির হাটের ওপর থেকে আসতে পারি, আবার এদিকে আমার ওদিকে টপকে আমি উচ্চখালি ব্রিজ টপকে এপার দিয়ে আসতে পারি। আবার এ রাস্তাও আছে, অনেক রাস্তা আছে, রাস্তা অনেক হতে পারে, সেন্টার তো একটা নাকি? একটা কথা জানবেন, এক ব্রহ্ম দ্বিতীয়। এই পৃথিবীতে তুমি নিরামিষ খাও আমিষ খাও বড় কথা নয়, তোমার বিবেক, তোমার মন, তোমার চৈতন্য, তোমার ভিতরের সত্তাটাকে জাগ্রত কর। নিমাই চাঁদ বললেন ওই জন্য কে কি খেলো বা সেই মনে পড়ে হরিদাস ঠাকুরের গল্প। হরিদাস ঠাকুর যখন হরিনাম দিতে যাচ্ছে গোমা, বেশ কাবলাখানেক চৈতন নিয়ে যাচ্ছে। চৈতনটা নিয়ে রাস্তা দিয়ে যখন হরিনাম গাইতে গাইতে যাচ্ছে, এবার ভক্তরা জিজ্ঞাসা করছে, এই যে হরিদাস ঠাকুর শোনো, তোমার এই হরিনামে কি বাধা বিপত্তি আছে? বলে প্রথম বাধা হলো মাছ মাংস খাওয়া যাবে না, আর দ্বিতীয় কথা হলো নারী সঙ্গ ত্যাগ করতে হবে। কি যেই বলা নারী সঙ্গ ত্যাগ আর নিরামিষ খেতে, মানে এই তথাকথিত আজকে দিনে নিরামিষের গল্প, যেই বলেছে যে নিরামিষ খেতে হবে মানে মাছ মাংস ত্যাগ করতে হবে আর নারী সঙ্গ ত্যাগ করতে হবে, মাগো একা খেছে। হরি বল, হরি কি একা খেয়েছে বাবা, হরি বল বাহ। যেই একা খেঁচে নিয়ে গেছে, হরিদাস একা টানে। হরিদাস পাগল মতো ছুটে হয়ে নিমাই চাঁদের কাছে এসে দাঁড়িয়েছে, প্রভু দেখো আমার কি আক্কেল করে। নিমাই চাঁদ দেখেই তো অবাক, সর্বনাশ, আমার ভক্তকে এমনি করে টিকিকে ছিঁড়ে নিয়েছে, মাল আউট। কারণ আছে। ধীরে ধীরে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে তুই কি বলেছিস? বলে কেন প্রভু, আমি বলেছি হরিনাম গাইতে গেলে একটু সাত্বিক, মানে আমি নিরামিষ খাবার খেতে হবে, মাছ মাংস ত্যাগ করতে হবে আর নারী সঙ্গ ত্যাগ করতে হবে। ভক্তমণ্ডলী বাবা মায়েরা কথাটা কিরকম দাঁড়ালো? এইবার গৌর হরি আমার আস্তে আস্তে বলে, হ্যাঁ রে কৃষক হইয়া তুমি নাহি জানো চাষ। তুই একটা কৃষক হয়ে চাষ জানি না, হঠাৎ করে মাঠে গেছিস? হ্যাঁ, তুই কৃষক হয়ে চাষ করতে গেছিস, চাষ জানি না, তাহলে কি করে হবে? আরে চল চল যাই। এইবার নিমাই চাঁদ যখন গেছে, গিয়ে দেখে ততক্ষণে মাগো একজনের হাতে মালই এক একটা পানি, যে মালটা টেনে নিয়েছে, বলে আবার এসেছিস, আয় আমার কাছে আয়। বলে নাকি নারী সঙ্গ ত্যাগ করে। আরে পৃথিবীতে কি আছে রে? হ্যাঁ, ভালো করে ভাববেন, পৃথিবীতে কি আছে? ওই মাছ মাংস আর এই নারী সঙ্গ ছাড়া আর কি আছে? নিমাই চাঁদ এসে আস্তে আস্তে বলেন, ও ভুল বলেছে, খুব অন্যায় করেছে, আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি। সেদিন একটা দামি কথা বলেছিল, ভর যুবতীর কোল মাগুর মাছের ঝোল, মুখে বলো হরি হরি গৌর, হরি হরি বল। কি বোঝাচ্ছে বাবা? হরি বল। আমার নিমাই চাঁদ যেই বলেছে ভর যুবতীর কোল মাগুর মাছের ঝোল আর মুখে বলো হরি বল, তাহলে বাহ, এই তো ঠিক বলেছে, এই তো আদি লোক। সবাই নিমাই চাঁদ নিতাই চাঁদের পায়ে এক লট করে এক পাশে দাঁড়িয়ে হরিদাস ঠাকুর দেখতে, সব মনে হয় যে কি কল হলো, আমার মাল ফাঁকা, এদের কই হলো না তো। তখনই বোঝা গেল
যে বলাটা তোমার ঠিক নয়, ওরাও বুঝতে পারেনি আর তুমিও বলতে ঠিক পারোনি। ভালো করে বোঝার চেষ্টা করবেন।